মার্কিন ইনস্টিটিউটের প্রতিবেদনে দ্বিমত নেই বিশিষ্টজনদের, বলছেন অর্থনৈতিক উন্নয়নে দৃশ্যমান বলে রাজপথের আন্দোলনে আগ্রহ নেই জনগণের। পোশাক রপ্তানি বাড়াতে দূতাবাসগুলোকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান বিজেএমএর। অর্থনীতিবিদরা বলছেন শ্রমিকদের দক্ষতা বাড়ানোর বিকল্প নেই। পদ্মা সেতু বন্ধে ষড়যন্ত্র হয়েছিল, সংসদে বললেন প্রধানমন্ত্রী। জানালেন ভবিষ্যতে বাড়তে পারে এর নির্মাণ ব্যয়। সুস্থ নগর জীবনের স্বার্থে মেট্রো রেল প্রকল্পে থাকছে ব্যয়বহুল শব্দ নিরোধক ব্যবস্থা। বিতর্ক থাকলেও লাভবান হবেন শিক্ষার্থীরাই, বলছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এবং সাগরের ইলিশে সয়লাব চাঁদপুরের মোকাম, দারুণ খুশি ব্যবসায়ীরা। একে জাটকা সংরক্ষণের ইতিবাচক দিক হিসেবে দেখছে ইলিশ গবেষকরা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশে বাইরে অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। দর্শক, বাণিজ্য সময়ের মূল খবরে যাওয়ার আগে আপনাদের জানাতে চাই, আগামী 17 এপ্রিল 5 বছর পূর্ণ করতে যাচ্ছে সময় সংবাদ। এই উপলক্ষে মাস জুড়ে দর্শকের কাছের অনুষ্ঠানে দেশের প্রতিটি জেলায় যাবে সময় সংবাদ দল, জানবে সময় সংবাদ নিয়ে তাদের মতামত। দর্শকের কাছের যাত্রায় আজ থাকছে পাবনা জেলা। এই মুহূর্তে পাবনায় দর্শকদের সঙ্গে আছেন সহকর্মী সৌমিত্র শুভ্র। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সময় সংবাদের 5 বছর পূর্তি উপলক্ষে দর্শকের কাছে যাত্রায় আজকে আমরা রয়েছি এমন এক জেলায়, যেই জেলার প্রশাসনিক কাঠামো প্রায় 200 বছরের পুরনো, এবং সব মিলে নানা পুরনো প্রশাসনিক কাঠামো, পুরনো স্থাপত্য কীর্তি এবং নানা ধরনের শিল্প কারখানা, যেমন তাঁত শিল্প, চিনি শিল্প সহ নানা ধরনের শিল্প কারখানায় সমৃদ্ধ, এবং পদ্মা এবং যমুনার স্রোত স্নাত এই জনপদ পাবনায় আমরা আজকে এসেছি দর্শকের কাছে সময় সংবাদ নিয়ে তাদের মূল্যায়ন জানতে, তাদের মতামত এবং পরামর্শ জানতে। সময় সংবাদের দর্শকরা এখানে আজকে সময়ের আহ্বানে জড়ো হয়েছেন পাবনার সরকারি এডওয়ার্ড কলেজে। তাদের কাছ থেকে আমরা তাদের মতামত জানবো। দর্শকরা সমবেত হয়েছেন, বিভিন্ন শ্রেণী পেশার দর্শকরা। আপনার কাছে জানতে চাইবো, সময় সংবাদ 5 বছর যে খবর সম্প্রচার করেছে তাতে আসলে কতটুকু জায়গা করে নিতে পেরেছে আপনাদের কাছে? সময় সংবাদ যে এত তাড়াতাড়ি জনগণের দেহ প্রাণে একান্তভাবে লেগে গেছে। সময় সংবাদে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে, হ্যাঁ, এটাতে আমরা চাইবো। এবং 5 বছর উপলক্ষে সময় সংবাদ আগামীতে আরও ভালো কিছু সংবাদ প্রকাশ করুক, এবং এরা সংবাদের সঙ্গে সঙ্গে যে বিনোদন কিছু যদি রাখে তাহলে খুব ভালো হয়। এরকম। আপনাকে ধন্যবাদ। আপনি বিনোদনের কথা বলছিলেন। আপনার কাছে জানতে চাই, আপনি তরুণ প্রজন্মের প্রতিনিধি, আমরা খেলার সময় প্রচার করে থাকি, খেলার খবর জানি। তরুণ প্রজন্ম তো খেলা নিয়ে আগ্রহ বেশি, আমাদের খেলার সময় কি আপনাদের চাহিদা পূরণ করতে পারছে? হ্যাঁ, অনেক ভালো লাগে। 12:45 আপনাদের টিভিতে খেলা চ্যানেলটা প্রচার করে, ওইটা দেখে অনেক ভালো লাগে। আর একটু অ্যাড করলে ভালো লাগে। তার সবচেয়ে বেশি ভালো লাগে যখন নিজ দেশ শিরোনাম দেওয়া হলে রিজাল্ট সম্বন্ধে কোনো কিছু পাবলিশ করে, তথ্য দেয়, সেটা সবচেয়ে বেশি ভালো লাগে। আর আপনাকে ধন্যবাদ। এই দর্শক বলছিলেন খেলার সময় নিয়ে আমাদের যেই তৎপরতার কথা। আমরা সব খবর সবার আগে দেওয়ার চেষ্টা করি। আমাদের যেসব ব্রেকিং নিউজ রয়েছে এইমাত্র এবং সদ্যপ্রাপ্ত, এইগুলো আসলে আপনারা কতটা দ্রুত পান অন্যান্য চ্যানেলের চেয়ে? আমার কাছে সময় চ্যানেল এই জন্য খুব বেশি ভালো লাগে, কারণ সময় চ্যানেলটা আপডেট খবরগুলো দেয়। আর বিশেষ করে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যে খেলার সময় যেটা হয় এটাই বেশি, মানে 2-3 ঘন্টা পর যেন হয়, সেটার জন্য আর বেশি ভালো লাগবে। আর খুব মানে সবচেয়ে বেশি ভালো লাগে যে প্রত্যেক ভার্সিটির স্টুডেন্ট যারা আছে, প্রত্যেক ভার্সিটির রেজাল্টগুলো দ্রুত দেখা যায় এবং সেগুলো পাবলিশ করে। এই জন্য অনেক ধন্যবাদ লাগে সময় চ্যানেলকে, আমার আন্তরিক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আপনার কাছে জানতে চাইবো, আপনি একজন শিক্ষক, শিক্ষা সংক্রান্ত নানা রিপোর্ট আমরা প্রচার করে থাকি, সেগুলো নিয়ে যদি একটু মূল্যায়ন বলেন এবং কোনো পরামর্শ থাকলে।
সরকারি অ্যাডওয়ার্ড কলেজে 26,000 ছেলে মেয়ে ও 150 শিক্ষকের পক্ষ থেকে সময় টেলিভিশন 5 বছর পূর্তি উপলক্ষে আমরা অভিনন্দন জানাই সময় টেলিভিশনকে। সময় টেলিভিশন তৃণমূল মানুষের খবর তৎক্ষণাৎ আপডেট প্রচার করে এবং অনেক সমস্যা বাংলাদেশের সমাধান হয়েছে। সময় টেলিভিশন সারা বাংলাদেশের সেরা টেলিভিশনের একটি, শিক্ষামূলক বিষয়ে অনেক অনুষ্ঠানই প্রচার করে এবং আমরা আশা করব সময় টেলিভিশন আমাদের ছাত্রছাত্রীর জন্য এবং আমাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাতে আরও কীভাবে সারা বাংলাদেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন হয়, এই উন্নয়ন বিষয়ে উন্নয়নমূলক কিছু ছাত্রছাত্রীর উন্নয়নমূলক কিছু অনুষ্ঠান প্রচার করুক এবং কৃষি, যেহেতু সারা বাংলাদেশে 80% মানুষ কৃষি নির্ভর কিছু সংবাদ প্রচারের জন্য এবং অনুষ্ঠান প্রচারের জন্য সময় টেলিভিশনকে আপনাকে ধন্যবাদ মতামতের জন্য, মূল্যবান মতামতের জন্য। আমরা দেশের খবরের পাশাপাশি কিন্তু আন্তর্জাতিক খবর প্রচার করে থাকি বিশ্বের বিভিন্ন দেশের, সেইগুলো কতটা আসলে আপনাদের কাছে পৌঁছায়, আপনারা কতটা সন্তুষ্ট তাতে? আমি সামাজিক কাজের সঙ্গে মিডিয়ার সঙ্গে যুক্ত থাকি। আমি জানি, মিডিয়ার সচেতন ব্যক্তি হিসেবে জানি যে সময় টেলিভিশন এটা দ্রুততার সঙ্গে বাংলাদেশের সকল খবর তারা পরিবেশন করে থাকে এবং বিদেশের খবরও আমরা অনেক দ্রুততার সঙ্গে পাই। তবে আমার একটা প্রস্তাব, সেটা হলো যে মফস্বল শহর থেকে আপনারা প্রতি মাসে যদি একবার করে একটু বিশেষ খবরের ব্যবস্থা করেন এবং তাহলে মনে হয় সময় টেলিভিশন আরও সামনের দিকে এগিয়ে যেতে পারবে এবং আমার মনে হয় আরও একটু বেশি জননন্দিত। আপনাকে ধন্যবাদ আপনার মতামতের জন্য। আপনার কাছে জানতে চাইবো, আমরা আসলে 24 ঘন্টায় সংবাদ সম্প্রচার করে থাকি, সরাসরি সম্প্রচার আমরা করে থাকি। আমাদের এই সরাসরি সম্প্রচারের যেই ধারা, সেটি আসলে আপনারা কিভাবে মূল্যায়ন করবেন? আসলে সময় টিভি অতি অল্প দিনে আসলে যেরকম খবর আপডেট মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, আসলে এটা মানুষের গ্রামে গঞ্জে সবাই মানে সময় টিভির প্রতি অনেক ভালোবাসা উৎসাহিত যে হয়েছে। কারণ কিসের জন্য? কারণ সময় টিভির যে আপডেট নিউজগুলা খুবই অন্য চ্যানেলের চেয়ে সময় টিভিটা খুবই দ্রুত গতিতে অন্য মানুষের কাছে খবরগুলো পৌঁছে দেয়। এই জন্য আমি সময় টিভিকে ধন্যবাদ জানাই আজ 5 বছর পূর্তি উপলক্ষে। আপনাকে ধন্যবাদ। আপনার কাছে জানতে চাইবো, পাবনার খবর, আপনার জেলার খবর আসলে সময় সংবাদে কতটুকু স্থান পেয়েছে? এটা মফস্বল শহরে খুব একটা প্রাধান্য দেওয়া হয় না, কিন্তু আমি চাই মফস্বল শহরে এবং পাবনা শহরকে যেন আলাদা মূল্যায়ন করে এবং এই পাবনা শহর শিক্ষা প্রতিষ্ঠানে বেশ অগ্রগতি লাভ করেছে। আমি চাই এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় যে সকল ভালো দিক আছে সেগুলো আরও ফলাও করে প্রচার করতে এবং খেলাধুলার বিষয় যেন আরও ভালো, সুন্দর এবং পরিচ্ছন্ন খবর হয়। আপনাকে ধন্যবাদ। উনি পাবনার কয়েকটি বিষয় নিয়ে বলছিলেন। পাবনার কোন কোন খবর আমরা তুলে আনতে পারি বলে আপনি মনে করেন? সবচেয়ে বড় কথা, আমি সময় চ্যানেলকে অনেক ধন্যবাদ জানাই, কারণ এখানে আমরা সব কিছু লাইভ দেখতে পাই, এই জন্য অনেক বেশি ভালো লাগে। আর একটু ভালো হতো যদি পাবনার আঞ্চলিক দিক থেকে যে সময়গুলো সংবাদগুলো ওইগুলো যদি ধরে তোলা হয়, তাহলে আরও আমাদের ভালো হবে আমাদের জন্য এবং অনেক শিক্ষণীয় বিষয় হবে। জি, আপনাকে ধন্যবাদ। আমরা বিভিন্ন সময়ে সময় সংবাদে কিন্তু আমরা তারুণ্যের যেই পছন্দ সেটিকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করি। তো সেই জায়গা থেকে আপনাদের কোনো পরামর্শ থাকবে কিনা যেটি আপনাদেরকে আসলে আরও ঋদ্ধ করবে ভবিষ্যতে? অ্যাকচুয়ালি আমাদের একটি প্রথম কথা আমি বলবো যে আমাদের যে শিক্ষার যেসব অনুষ্ঠান আমাদের সময় টেলিভিশনে দেওয়া হয়, সেগুলো আর কি আমাদেরকে প্রাধান্য দেয়, আমাদেরকে উৎসাহিত করবে। এবং আমাদের যেরকম কুইজ নামে একটি অনুষ্ঠান আছে, সেটা আসলে সময় টেলিভিশনে আমাদেরকে দেওয়া দরকার, কারণ আমরা শিক্ষিত জেনারেশন, আমাদেরকে অবশ্যই এই তারুণ্যকে প্রভাবিত করে এই কুইজ অনুষ্ঠানটা আমাদের অনেক ভালো লাগে। এটা আমি আশা করতেছি সময় টেলিভিশনের কাছে। আপনাকে ধন্যবাদ। এখানে কয়েকজন নারী রয়েছেন, তারা এডওয়ার্ড কলেজের শিক্ষার্থী। আপনাকে জানাবো যে বিভিন্ন সময় আসলে নারী নির্যাতন নিয়ে আমরা সংবাদ প্রচার করি, সেই সংবাদগুলোতে হয়তো অনেক সময় কাজ হয়, সংকটের সমাধান হয়ে থাকে। তো এই মাত্রায় আপনারা কি আসলে আমাদের জন্য কোনো পরামর্শ রাখবেন কিনা, বা আমরা যা করছি তার সত্যি আপনারা সন্তুষ্ট কিনা? হ্যাঁ, অবশ্যই। সময় চ্যানেলটা আসলে এমন একটা চ্যানেল যেটাতে সবসময় সঠিক নিউজই আমরা পাই। আর আপনি যে বিষয়টা আমাদেরকে বললেন আসলে সেইটা তো অবশ্যই আছে। আপনারা সবসময় যেটা করবেন সেটাই আমরা অবশ্যই প্রাধান্য দিব। আপনাকে ধন্যবাদ। আপনার কাছে জানতে চাইবো, আপনাদের পাবনা জেলা নিয়ে আসলে আমরা যেসব সংবাদ প্রচার করে থাকি, সেই সংবাদগুলো প্রচার হওয়ার পর কি আপনারা আপনাদের এলাকায় তার কোনো প্রভাব দেখতে পান? সংকটের সমাধানে বা সমস্যা কি দূর হয়? হ্যাঁ, কিছু প্রভাব হয়, আবার কিছু হয় না। দেন এগুলো যে আমাদের সমাজকে এবং আমাদের যে জেলার ভিত্তিক যেটা হয় সেটা অবশ্যই একটু হয়, প্রতিরোধ, কোনো ক্রাইম হলে সেটা প্রতিরোধের কোনো অবশ্যই হয়, সেটা খুব ভালোই লাগে দেখতে। আপনাকে ধন্যবাদ। আপনার কাছে জানতে চাইবো যে আমরা বিভিন্ন সময় যেসব ঘটনা ঘটে সর্বশেষ খবর জানানোর চেষ্টা করি, কিন্তু আপনাদের কাছে জানতে চাই যে আমরা যে সবার আগে সবশেষ খবর প্রচার করার চেষ্টা করি, অন্যান্য সংবাদ চ্যানেলগুলোর তুলনায় আমরা আসলে কতটুকু এগিয়ে আছি, বা যদি পিছিয়ে থাকি সেটাও বলবেন। জি, সময় টেলিভিশন বাংলাদেশ টিভি চ্যানেলগুলোর মধ্যে একটা যেটা সর্বপ্রথম অন্যান্য খবরগুলো আছে, খবরগুলো আমরা আগে পেয়ে থাকি। তাছাড়া সময় টেলিভিশনের বিভিন্ন
বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান আছে, বা আবার আমাদের এই অ্যাডমিশন, সিট প্ল্যান বা বিভিন্ন পরীক্ষার রেজাল্ট, এইগুলো সময় টেলিভিশনের মাধ্যমে আমরা আগে জানতে পারি। জি, আপনাকে ধন্যবাদ। এখানে পাবনার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা সমবেত হয়েছেন, সময় সংবাদের আহ্বানে তারা এসেছেন সময় সংবাদে তাদের 5 বছরের মূল্যায়ন জানাতে এবং তাদের বিভিন্ন মতামত পরামর্শ জানাচ্ছেন। এখানে একজন বয়োজ্যেষ্ঠ নাগরিক রয়েছেন, বয়োজ্যেষ্ঠ দর্শক রয়েছেন। সময় সংবাদগুলোর সরাসরি সম্প্রচার নাকি বিভিন্ন ইস্যু ধরে যে রিপোর্টগুলো আমরা প্রচার করি, কোনটা আসলে বেশি কার্যকর হয় বলে আপনি মনে করেন? ঘটনা হচ্ছে মুক্তিযুদ্ধের ইতিহাসটা মোটামুটি আছে, কিন্তু এটা আরো বেশি বেশি করে মুক্তিযুদ্ধের ঘটনাগুলো খালি গল্প মানে ঘটনা প্রবাহ সমস্তগুলো আসা দরকার। বিভিন্ন জেলার যে সমস্ত ঘটনা ঘটেছিল সেইগুলো আসা দরকার। জি, আপনাকে ধন্যবাদ। আপনার এই পরামর্শ মাথায় রেখে আমরা নিশ্চয়ই ভবিষ্যতে আমাদের কর্মপরিকল্পনা সাজাবো। আপনার কাছে যদি জানতে চাই, সময় সংবাদ এইসব ছাড়াও বিভিন্ন দুটি টক শো করে থাকে সম্পাদক এবং সময় সংলাপ নামে, যেখানে বিশেষজ্ঞদের মতামত জানা হয় বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে। সেইগুলো আসলে কতটা দিক নির্দেশনামূলক হয় বলে আপনি মনে করেন? ওটা যথেষ্ট দিক নির্দেশনামূলকই মনে হচ্ছে, তবে নাইমুল ইসলাম সাহেব একটু বেশি কথা বলেন, এই বিষয়টা একটু গুরুত্বের সাথে দেখা দরকার। পাশাপাশি সময় সংবাদের যে বিষয়টা মুক্তিযুদ্ধ ভিত্তিক এবং ইতিহাস ঐতিহ্য নিয়ে মফস্বল ভিত্তিক কাজ করা দরকার। আপনাকে ধন্যবাদ। একজন রয়েছেন, আপনার কাছে জানতে চাই যে পাবনায় আসলে পাবনার গত 5 বছরে কতটুকু পাবনা উঠে এসেছে সময় সংবাদের রানডাউনে, সময় সংবাদের বুলেটিনে আমরা কতটুকু আনতে পেরেছি আপনার জেলাকে? সময় সংবাদের মধ্য দিয়ে পাবনা অঞ্চলের যেসব ঘটনাগুলো হয়েছে, প্রত্যন্ত অঞ্চলের যেসব সংবাদগুলো ছিল, যে ঘটনাগুলো ঘটেছে, সেই ঘটনাগুলোকে সময় সংবাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি এবং দর্শক জানতে পেরেছে। এটা একটা অনেক বড় অ্যাচিভমেন্ট সময়ের, এবং দর্শক এই বিষয়গুলো জানতে পারছে। সুতরাং আমি মনে করি যে সময় টেলিভিশন রিমোট জায়গা থেকে তাদের সংবাদগুলো সংগ্রহ করে, যেটা দর্শকের জন্য অনেক উপকার হয়, মানুষগুলো জানতে পারে বিষয়গুলো। আপনাকে ধন্যবাদ। এখানে একজন সংবাদকর্মী রয়েছেন, আপনার কাছে জানতে চাই যে একজন সংবাদকর্মী হিসেবে এই সময় সংবাদের যেই প্রবণতা সংবাদ প্রচারের, 24 ঘন্টা সংবাদ প্রচারের, সেক্ষেত্রে আপনার মূল্যায়ন এবং কোনো পরামর্শ থাকলে? সময়ের যেটা সবচেয়ে ভালো গুণাগুণ এবং মানে দর্শকের মধ্যে যে আস্থাটা তৈরি হয়েছে, সেটা হলো যে কোনো খবর সবার আগে সময় পাওয়া যায়। এবং আমরা সংবাদকর্মী হিসেবে অন্য গণমাধ্যমে কাজ করলেও মানে অনেক সময় দেখি যে সময় এই দিক থেকে অনেক এগিয়ে থাকে। এখানে জনগণের একটা আস্থা তৈরি হয়েছে, যে কোনো খবর সময়ে সবার আগে পাওয়া যায়। আপনাকে ধন্যবাদ। বলছিলেন একজন সংবাদকর্মী। এমনিভাবে এই সংবাদকর্মীর মতো করে পাবনা জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের মতামত জানাচ্ছিলেন সময় সংবাদ দিয়ে তাদের প্রত্যাশার কথা এবং সময় সংবাদের কাছে তাদের যেই পরামর্শগুলো রয়েছে সেগুলো তারা জানাচ্ছিলেন। এখন দর্শক, আমরা যাব আমাদের যেই সহকর্মী পাবনা জেলা থেকে বিভিন্ন সময় বিভিন্ন ঘটনার সংবাদ সবার আগে জানানোর চেষ্টা করেন আমাদেরকে। আমাদের এই জেলার প্রতিনিধি, পাবনা জেলার প্রতিনিধি আসাদ রয়েছেন এখানে, তার সঙ্গে কথা বলবো। আসাদ, জানতে চাইবো সময় সংবাদের যেসব তথ্য আপনি পাঠিয়ে থাকেন, এখান থেকে যেসব খবর পাঠিয়ে থাকেন, সেগুলো আসলে কতটা গুরুত্ব পায়? একটা মফস্বল জেলা হিসেবে কি গুরুত্ব পায় সময় সংবাদ জাতীয় একটি জায়গা থেকে? অবশ্যই গুরুত্ব পায়। আমার মনে পড়ে পাবনা টেকনিক্যাল কলেজ, স্কুল অ্যান্ড কলেজের ইন্টারমিডিয়েটের একটা ছেলে অপহরণের একটা নিউজ করার সাথে সাথে ওই অপহরণকারী 3-4 জনকে গ্রেপ্তার করে। তো সেই জন্যই বলতে চাই, অবশ্যই সময় টেলিভিশনে প্রচার হলে অবশ্যই এর ইম্প্যাক্ট হয়। পাশাপাশি এর ফলো আপ তুলে ধরা দরকার বলে, ফলো আপ নিউজগুলি অন এয়ার করা দরকার বলে আমি মনে করি। এবং পাবনা সময় টেলিভিশনের শুরু থেকে আমি পাবনা জেলা প্রতিনিধি হিসাবে কাজ করতে পেরে আমি সত্যিই গর্বিত। আমি তুলে ধরার চেষ্টা করছি পাবনার ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতি, পাশাপাশি খুন, অপহরণ, ধর্ষণ সহ অপরাধমূলক সংবাদ, পাশাপাশি তুলে ধরছি পাবনার উন্নয়নের কথা। আপনার কাছে জানতে চাইবো যে এই যে সংবাদ সম্প্রচার করতে গিয়ে, সংবাদ জানাতে গিয়ে আসলে বা সংবাদ সংগ্রহ করতে গিয়ে কি ধরনের সীমাবদ্ধতার মুখোমুখি হয়েছেন এবং সেগুলো থেকে উত্তরণে আসলে কি ধরনের কার্যক্রম বা পদক্ষেপ নিতে পারি আমরা? পাবনা আসলে অনেক বড় একটা পুরাতন জেলা। এখানে আপনার 9টা উপজেলা, 11টা থানা নিয়ে পাবনা জেলা। এখানে অনেক সময় অনেক রিমোট অঞ্চল, অনেক দূর দূরান্তের উপজেলায় আমাদের কাজ করতে গিয়ে অনেক সমস্যার মধ্যে পড়তে হয়। যে সমস্যা সবচেয়ে বড় সমস্যা, সেটা হচ্ছে ইন্টারনেট সমস্যা। যে সমস্যার কারণে আমরা দ্রুত ছবি আমরা অফিসে মানে ফুটেজ পাঠাতে পারি না। এই বিষয়টা আমার কাছে সবচেয়ে কষ্টদায়ক মনে হয়। জি, আপনাকে ধন্যবাদ। বলছিলেন আমাদের সহকর্মী আসাদ, তিনি পাবনা থেকে সময় সংবাদের দর্শকদের জন্য পাবনার যে খবরাখবর রয়েছে সেগুলো জানিয়ে থাকেন। তিনি নিজ মুখে তিনি বলছিলেন, তার মুখ থেকে আমরা শুনছিলাম যে বলছিলেন যে তার এখান থেকে সংবাদ প্রচারের পর কিন্তু নানাভাবে কিন্তু সেটার প্রভাব পড়ে এবং যেই সংকট নিয়ে সংবাদ প্রচার করে থাকে সেই সব সংবাদগুলো সেই সংকট দূরীভূত হয়, সেই সমস্যার সমাধান হয়ে থাকে। তো এই এতটুকু জায়গায় সময় সংবাদ তৈরি করতে পেরেছে গত 5 বছর এবং সামনের দিনগুলোতে এই দর্শকদের পরামর্শ নিয়ে নিশ্চয়ই আরও
ঋদ্ধ হবে সময়ের পথ চলা, এবং সেই চেষ্টাতেই কিন্তু আসলে আমাদের এই দর্শকের কাছে যাত্রা এবং দর্শকের কাছে যাত্রার যেই ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতায় এবার আমরা বিকেলে যাচ্ছি সিরাজগঞ্জে। যমুনা বিধৌত একটি জনপদ সিরাজগঞ্জের থেকে বিকেলে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে, সেখানে আপনাদের মতামত জানবো। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সময়ের সঙ্গেই থাকুন। দর্শক, আগামী 17 এপ্রিল 5 বছর পূর্ণ করতে যাচ্ছে সময় সংবাদ। এ উপলক্ষে মাস জুড়ে দর্শকের কাছে অনুষ্ঠানে দেশের প্রতিটি জেলায় যাচ্ছে সময় সংবাদ দল। তারই অংশ হিসেবে আজ ছিল পাবনা জেলা এবং সঙ্গে ছিলেন সহকর্মী সৌমিত্র শুভ্র। অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা মনে করছেন দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থায় সন্তুষ্ট দেশের অধিকাংশ মানুষ। রাজনীতির চেয়ে অর্থনৈতিক উন্নয়নকে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তারা। এ কারণে যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট IRI এর প্রকাশিত গবেষণা প্রতিবেদনের সাথে দ্বিমত নেই বিশ্লেষকদের। তারা বলছেন অর্থনৈতিক উন্নয়ন দৃশ্যমান বলেই রাজপথের আন্দোলনে আগ্রহ নেই জনগণের। বিস্তারিত জানাচ্ছেন এজি মাহমুদ। একটি দেশের উন্নয়নের জন্য সাধারণ জনগণের কাছে কোনটি বেশি গুরুত্বপূর্ণ, গণতন্ত্র না উন্নয়ন? বাংলাদেশের জনগণের কাছে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের এমন প্রশ্নের জরিপে গণতন্ত্রকে ছাপিয়ে উঠে এসেছে অর্থনৈতিক উন্নয়ন। মঙ্গলবার অপটিজম গ্রোয়িং ফর বাংলাদেশ ইকোনমিক ফিউচার শিরোনামে এ জরিপের ফলাফল প্রকাশ করে IRI। এতে বলা হয়, গেল বছরের জুনের জরিপে দেশের উন্নয়নকে 27% মানুষ গুরুত্ব দিলেও নভেম্বরের জরিপে তা বেড়ে দাঁড়িয়েছে 45%। আর 88% মনে করেন গণতন্ত্রের সমস্যা থাকলেও বর্তমান পদ্ধতি যে কোনো সরকারের চেয়ে ভালো। এদিকে বিরোধী দল বা অন্যান্য দলগুলো রাজনৈতিক প্রেক্ষাপটে যথেষ্ট আস্থার জায়গা তৈরি করতে পারেনি বলেই বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রমের প্রতি বাংলাদেশের জনগণের ইতিবাচক মনোভাব তৈরি হয়েছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। তারা বলছেন, উন্নয়নের ধারাবাহিকতায় আন্তরিক প্রশাসনের প্রতি সহনশীল মানসিকতা তৈরি হচ্ছে মানুষের। এছাড়াও অবকাঠামো উন্নয়ন, প্রবৃদ্ধি সহ অর্থনীতির অগ্রগতির ফলে সরকারের প্রতি মানুষের আস্থা বেড়েছে বলে মনে করছেন তারা। পজিটিভ বিষয় থাকে এবং সেটা আস্থার জায়গা আর তৈরি করার মতো বিষয়বস্তু থাকে, মানুষের আস্থা অবশ্যই জন্মাবে। মানুষ নৈরাজ্য পছন্দ করে না, কিন্তু উন্নয়নের ধারাবাহিকতায় কারা আন্তরিক, কোন জায়গায় তার আস্থা স্থাপন করতে হবে সেই সম্পর্কে মানুষ একেবারে পরিষ্কারভাবে ধারণা রাখে। জরিপে অংশ নেওয়া 64% মানুষ মনে করেন সঠিক পথেই এগুচ্ছে বাংলাদেশ। শিক্ষা, যোগাযোগ এবং অর্থনৈতিক উন্নয়ন মূলত এই তিনটি কারণেই দেশ এগিয়ে যাচ্ছে বলে জরিপে মতামত দিয়েছেন তারা। এদিকে বারবার নির্বাচন ও ক্ষমতার পালাবদলের অনিশ্চয়তার কারণে বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রমকেই মানুষ গ্রহণ করেছে বলে মতামত দিয়েছেন অর্থনীতিবিদরা। এছাড়াও অর্থনৈতিক স্থিতিশীলতার স্বার্থেই দলমত নির্বিশেষে ভোট ভিত্তিক গণতন্ত্র থেকে বেরিয়ে আসছে বাংলাদেশের মানুষ, এমনটাও মনে করছেন তারা। বলছেন, উন্নয়নের স্বার্থেই গণতন্ত্রের চেয়ে নিজেদের অধিকার নিয়ে সচেতন দেশের মানুষ। অর্থনৈতিক উন্নয়নটা মানুষ দেখতে পাচ্ছে, সেই জন্য মানুষ রাজপথে নামছে না। আওয়ামী লীগকে মানুষ মনে করছে যে বিএনপি জামাতের চেয়ে হয়তো বেটার বা ভালো, সেই জন্য বা আওয়ামী লীগকে সরিয়ে বিএনপি জামাত ক্ষমতায় আসবে, এটা মানুষ সেটার জন্য আর লড়াই করতে প্রস্তুত নয়। গেল বছরে 30 অক্টোবর থেকে 19 নভেম্বর পর্যন্ত এই জরিপ চালিয়েছে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট IRI। এজি মাহমুদ, সময় সংবাদ, ঢাকা। তৃতীয় পক্ষের সহযোগিতা ছাড়াই তৈরি পোশাক শিল্পের রপ্তানি বাড়াতে জোর দিতে হবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। এতে একদিকে যেমন ক্রেতাদের আস্থা বাড়বে, অন্যদিকে অনাকাঙ্ক্ষিত অনেক বিতর্কই উতরে যাবে এই শিল্প। এজন্য দূতাবাসগুলোকে আরও সক্রিয় ভূমিকা রাখার দাবি তাদের। তবে সরাসরি বাজার ধরার ক্ষেত্রে শ্রমিকদের দক্ষতা বৃদ্ধিকে আরও গুরুত্ব দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। বিস্তারিত কামরুল হাসান সবুজের রিপোর্টে। গত 5 বছরের পোশাক রপ্তানির চিত্রে দেখা যায় প্রতি বছরই ছাড়িয়ে গেছে আগের বছরের রপ্তানি আয়। এমনকি এই শিল্পের উপর ভর করেই এগিয়ে চলছে দেশের রপ্তানি প্রবৃদ্ধির গ্রাফ। তবে এই শিল্প মালিকরা বলছেন, এখনো এ খাতের রপ্তানিমুখী ছোট ও মাঝারি আকারের তৈরি পোশাক কারখানার জন্য বড় চ্যালেঞ্জ সরাসরি বাজার ধরা। এই মার্কেটিং এর ক্ষেত্রে আমরা কিন্তু বেশ পিছিয়ে। যারা এখানে বাইং হাউসের মাধ্যমে ব্যবসা করছে, বাইং হাউসের সুবিধা নিয়ে থাকেন, খুব কম প্রাইসে তারা কাজ করান। শুধু তাই না, তাদের অনেক ভুল
এই আমাদের ম্যানুফ্যাকচারের পরে কিন্তু চাপিয়ে দিতে চেষ্টা করা হয়। ইট ইজ আওয়ার উইক পয়েন্ট। এজন্য সম্ভাবনাময় বড় বাজার রাশিয়া সহ নতুন বাজার ধরতে কূটনৈতিক প্রতিনিধিদের আরও এগিয়ে আসার আহ্বান ব্যবসায়ীদের। এই কাজটা সরকার করতে পারে, বাইলেটারাল এগ্রিমেন্ট করে আমাদের ডিউটি কমায় দিতে পারে। দ্বিতীয় কথা হলো পজিটিভ প্রচারণাটা এমবেসির থ্রুতে করতে পারে। অনেক দেশের অনেক ব্র্যান্ড আছে এখনো বাংলাদেশে আসে নাই। সরকারকে রিকোয়েস্ট করছি রাশিয়ার মার্কেটের সাথে আমাদের আন্ডারস্ট্যান্ডিং করে দেওয়ার জন্য। রাশিয়া একটা বিরাট মার্কেট হইতে পারে আমাদের জন্য। তবে নতুন বাজার ধরা আর সেসব বাজারে চাহিদা মতো পণ্য সরবরাহে শ্রমিকদের প্রযুক্তিগত ও কারিগরি দক্ষতা বাড়ানোর কোনো বিকল্প নেই বলে মনে করেন অর্থনীতিবিদরা। আমাদের দেশের শ্রমিকরা তুলা বহির্ভূত অন্যান্য কাঁচামাল যেমন সিনথেটিক, পলিস্টার বা ম্যানমেড ফাইবার যেগুলো বড় বাজার রয়েছে বিশ্বে, সেই সমস্ত পণ্য উৎপাদনের ক্ষেত্রে তারা ততটা দক্ষ না। শ্রমিক প্রস্তুত না বলে মালিকরা নিতে পারছেন না, আবার মালিকরা অর্ডার নিলে কাকে দিয়ে করাবেন সেরকম একটি চ্যালেঞ্জের মধ্যে থাকেন। পাশাপাশি রপ্তানিমুখী কারখানাগুলোর অনলাইন প্রোফাইল তৈরি এবং তা হালনাগাদ রাখারও পরামর্শ দিলেন তারা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন বন্ধে হুমকি দেওয়া হয়েছিল বলে সংসদে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দেশের স্বার্থ না দেখে ব্যক্তি স্বার্থের কারণে পদ্মা সেতুর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছিল। এসব ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে জনগণই ব্যবস্থা নেবে। গতকাল বিকেলে সংসদে প্রশ্নোত্তর পর্বে কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, পদ্মা সেতু নির্মাণে অনেক জটিল হওয়ায় ভবিষ্যতে এর ব্যয় বাড়ার আশঙ্কা রয়েছে। পদ্মা সেতু প্রকল্পের সমীক্ষা হয়েছিল জাপানি সংস্থা জাইকার অর্থে, নকশা হয় এশীয় উন্নয়ন ব্যাংকের অর্থায়নে। মূল প্রকল্প বাস্তবায়নে চুক্তি করা হয় বিশ্ব ব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক, জাইকা ও ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে। তবে দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগে অনেকটা হঠাৎ করেই দাতারা একযোগে সরে যাওয়ার ঘোষণা দিলে তৈরি হয় জটিলতা। সে সময় দুর্নীতির অভিযোগ নাকচ করে সরকারের পক্ষ থেকে পাল্টা পদ্মা সেতু নির্মাণ বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ আনা হয়। সিদ্ধান্ত হয় নিজস্ব অর্থায়নেই প্রকল্পটি বাস্তবায়নের। বুধবার বিকেলে সংসদে এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, পদ্মায় অর্থায়ন বন্ধের ষড়যন্ত্রকারীদের বিচার জনগণই করবে। আমাকে অনেক সময় অনেক থ্রেটও করা হয়েছিল যে বিশেষ এক ব্যক্তি তার ব্যাপারে মানে একটা এমডির পদ, ওটা না থাকলে পদ্মা সেতু টাকা বন্ধ করা হবে, এটা কিন্তু সরাসরি বলাও হয়েছে। কাজে এ ধরনের বহু কথাই আমাকে শুনতে হয়েছে। আসলে মানুষের মাঝে যদি দেশপ্রেম না থাকে, জনগণের প্রতি যদি তাদের কোনো দায়িত্ববোধ না থাকে, কেউ যদি সম্পূর্ণ ব্যক্তি স্বার্থেই অন্ধ থাকে, তো তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যাবে এটা জনগণই বিচার করবে। আমি এই বিচারের ভার জনগণের হাতেই ছেড়ে দিলাম। প্রধানমন্ত্রী জানান, পদ্মা সেতু নির্মাণের বাজেট 28,793 কোটি টাকা। গত অর্থ বছরে খরচ হয়েছে 892 কোটি টাকা। ভবিষ্যতে পরিস্থিতি অনুযায়ী এর ব্যয় কাটছাট হতে পারে। এই খরস্রোতা নদীতে এই ধরনের একটা সেতু নির্মাণ করা, এটা আসলে খুব কঠিন একটা কাজে এই সেতু নির্মাণ করতে যে সময়ের প্রয়োজনে অর্থ বৃদ্ধি পাওয়া খুবই স্বাভাবিক। আমরা নিজস্ব অর্থায়নে করতে পারছি, টাকা বাড়তেও পারে আবার টাকা বেঁচে যেতেও পারে। ইতিমধ্যে অনেক কাজ আমরা শেষ করেছি, সংযুক্তিটা দেখলে আপনারা বুঝতে পারবেন। কাজে আমরা আশা করি যে 2018 সালের মধ্যে এই সেতু দিয়ে আমরা গাড়িতে করে ওপারে চলে যেতে পারবো। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। ছাড়া বোধহয় আর কিছুই না। পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের ম্যানেজমেন্ট সাপোর্ট কনসালটেন্সি সার্ভিসের পরামর্শ নিয়োগ প্রস্তাব সহ প্রায় 540 কোটি টাকার 6টি প্রকল্প ক্রয়ের প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্রয় কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়। এ সময় ঈশ্বরদী থেকে পাবনা হয়ে ঢালারচর পর্যন্ত নতুন রেলপথ নির্মাণ প্রকল্পের নতুন রেল ব্রিজ নির্মাণের ক্রয় প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়। এছাড়া ঢাকা আশুলিয়া এবং ইস্ট ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেস ওয়ে নির্মাণ প্রকল্পের ফিজিবিলিটি স্টাডি কাজের পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ প্রস্তাবও অনুমোদন দেয় ক্রয় কমিটি। এর আগে যাত্রাবাড়ি সুলতানা কামাল সেতু তারাবো মহাসড়ক 4 লেনে উন্নীত করার পরিবর্তে হাতিরঝিল রামপুরা সেতু বনশ্রী শেখের জায়গা আশুলিয়া ড্যামরা মহাসড়ক পিপিপির মাধ্যমে উন্নীত করার প্রস্তাব নীতিগত অনুমোদন দেয় অর্থনৈতিক বিষয়ক ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। রাজধানীতে বাস্তবায়নাধীন মেট্রো রেল প্রকল্পে নির্ধারিত সময়ে 2020 সালের মধ্যেই সম্পন্ন হবে বলে প্রত্যাশা প্রকল্প পরিচালকদের। প্রকল্প পরিচালক জানায়, মেট্রো রেল রুটে যেসব সেবা প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেসব এলাকায় 1.5 মিটার উঁচু শব্দ নিরোধক দেয়াল করা হবে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার পরিবেশ বিঘ্নিত না করে
মেট্রো রেল প্রকল্প বাস্তবায়িত হোক, সেটাই চান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। বিস্তারিত এমআর আমিনের রিপোর্টে। যানজট নিরসন এবং দ্রুত যাতায়াতের জন্য রাজধানীর উত্তরা থেকে মিরপুর আগারগাঁও হয়ে মতিঝিল পর্যন্ত ২০ কিলোমিটার দীর্ঘ রুটে বাস্তবায়ন হচ্ছে মেট্রো রেল প্রকল্প। এই রুটের আওতায় পড়েছে শাহবাগে 2টি ও ফার্মগেটে একটি হাসপাতাল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়। এসব এলাকার শব্দ দূষণ ও পরিবেশের ক্ষতির আশঙ্কা নিয়ে বিভিন্ন মহলে বিতর্ক রয়েছে। কোনো ক্ষতির আশঙ্কা নেই উল্লেখ করে প্রকল্প পরিচালক বলেন, সব মহলের সাথে আলোচনা করেই উদ্যোগ নেওয়া হয়েছে। 2010-11-তে এগুলো নিয়ে অনেক ডিবেট হয়েছে যে লাইনটা কোন পথে যাবে, এবং শেষ পর্যন্ত ঢাকা ইউনিভার্সিটির সঙ্গে সমঝোতা হওয়ার পরই সরকার এই রুট নির্ধারণ করেছে। এখন যদি আমরা রুট চেঞ্জ করতে যাই তাহলে আমাদের আবার অনেক পিছনে ফিরে যেতে হবে। প্রকল্প এলাকার ঐতিহাসিক স্থাপনা রক্ষা ও কোনো প্রতিষ্ঠানের ক্ষতির কারণ না হয় সে বিষয় বিবেচনায় নিয়ে প্রকল্পের কাজ করা হচ্ছে। সংসদ ভবন হাসপাতালের পাশে এবং ঢাকা ইউনিভার্সিটিতে এত এক্সপেন্সিভ ধরনের একটা সিস্টেম বসাচ্ছে শুধুমাত্র নয়েজ এবং ভাইব্রেশনটাকে কন্ট্রোলের মধ্যে আনার জন্য। সো অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট নয়েজ এবং ভাইব্রেশন কোনো ইস্যুই না। বৃহৎ স্বার্থে নেয়া এই প্রকল্প ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সবার উপকারেই আসবে বলে মত উপাচার্যের। আমাদের ছাত্রছাত্রীদেরই বেশি প্রয়োজন, এটি অতি সস্তায় দ্রুততার সাথে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য মেট্রো রেলের কোনো বিকল্প নেই। তা আমার মনে হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে মেট্রো রেল কর্তৃপক্ষের যে আলোচনা এবং আমাদের ছাত্রছাত্রীদের যে চাহিদা এবং যে উদ্বেগ, এই সবই বিবেচনায় নিয়ে আমরা অত্যন্ত সুন্দরভাবেই মেট্রো রেলের যে প্রকল্প সেটি আমরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাস্তবায়ন করতে পারব। বর্তমানে প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া চলছে। মেট্রো রেল চালু হলে বিদ্যুৎ ও গ্যাসের দামের মতোই মেট্রো রেল আইন দ্বারা যাত্রীদের ভাড়া নির্ধারিত হবে। এমআর আমিন, সময় সংবাদ, ঢাকা। সাগরের ইলিশে চাঁদপুরের মোকাম এখন সয়লাভ। প্রতিদিন মোকামে প্রায় 1000 মন ইলিশ আমদানি হচ্ছে। এই শীতে হঠাৎ করে ইলিশ আমদানিতে ব্যবসায়ীরা দারুণ খুশি। প্রধান প্রজনন মৌসুম সেপ্টেম্বর-অক্টোবর হলেও ইলিশ বিচিত্র স্বভাবের এবং পরিভ্রমণশীল। তবে ইলিশ গবেষকদের দাবি, এই সময় ইলিশ প্রাপ্তি অস্বাভাবিক কোনো ঘটনা নয়, এটা জাটকার সংরক্ষণের ইতিবাচক দিক। ফারুক আহমেদের তথ্য ও কৃষ্ণকান্তের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। চাঁদপুর শহরের বড় স্টেশন, সবচেয়ে বড় মাছের মোকাম। এবার বর্ষা কিংবা পরবর্তী সময়ে এই মোকামটি ছিল একেবারে নিষ্প্রাণ, কিন্তু এখন ভিন্ন চিত্র। প্রতিদিনই মোকামে আসছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। জেলে আর সরবরাহকারীরা বলছেন সাগর মোহনায় প্রচুর ইলিশ ধরা পড়ছে, যা মূল মৌসুমে ধরা পড়েনি। তাই বাজার ধরতে মাছের চালান নিয়ে ছুটে আসছেন চাঁদপুরে। দিন 15 দিনে মাছ পড়তেছে, কিন্তু এত ব্যাপক মাছ, জাইলেও খুশি, পাটিও খুশি। এই ভুনাইটা দেওয়ার পরে তো নেই মাছ বাড়িয়ে গেছে, অনেক মাছ পাওয়া যায় আলাদা। এখান থেকে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ইলিশ সরবরাহ হচ্ছে। বরফ দিয়ে প্যাকেট করা হচ্ছে নানা আকারের ইলিশ। আকার ভেদে দরদামও ভিন্ন। এখন প্রতিদিনই বিক্রি হচ্ছে 1000 মন পর্যন্ত ইলিশ। দৈনিক মনে করেন আপনার 200-250 বাসকা মাছ এদিক থেকে পাঠাইতে আসি আমরা। 400-500 যেটা চলতেছে এটা হচ্ছে বর্তমান বাজারে 18 হইতে 19,000 টাকা মন, আর 1 কেজির নিচে যেটা এটা 26 হইতে 27,000 টাকা মন চলতেছে। এই দিনে সকলেই মনে করেন এক হিসাবে বেকার থাকার কথা, এখন আমরা সবাই মনে করেন না ব্যবসা বাণিজ্য করতেছি। সরকারের ইলিশ রক্ষায় জাটকা সংরক্ষণ কর্মসূচি সফল হয়েছে, এমনটাই দাবি এই ইলিশ গবেষকের। মা ইলিশ রক্ষা, জাটকা সংরক্ষণ এবং অভয়াশ্রম বাস্তবায়ন, এগুলির প্রেক্ষিতে একসময় জানুয়ারিতে পাওয়া যেত না, এটি এখন পাওয়া শুরু হয়েছে। এটি অস্বাভাবিক কোনো ঘটনা নয়, বরং ইটস এ গুড সাইন। 2014-15 অর্থ বছরে দেশে মোট ইলিশের উৎপাদন ছিল 3,85,000 মেট্রিক টন, যা তার আগের বছরের চেয়ে বর্তমানে 35,000 মেট্রিক টন বেশি। সময় সংবাদ, চাঁদপুর। ভ্যাট আদায়ে ব্যবসায়ীদের উপর আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর হয়রানি বন্ধের দাবি জানিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। বুধবার দুপুরে এফবিসিসিআই কার্যালয়ে গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন সংগঠনটির সভাপতি মাতলুব আহমদ। এছাড়া দুর্নীতির বিষয়ে টিআইবি রিপোর্ট নিয়ে কথা বলেন সংগঠনের নেতারা। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের রিপোর্টে বাংলাদেশ দুর্নীতিতে 14 থেকে নেমে 13তম স্থানে অবস্থান করছে। সেই হিসেবে দুর্নীতি বেড়েছে বাংলাদেশে। তবে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর সভায় এই রিপোর্টকে প্রশ্নবিদ্ধ বলা হয়। দুর্নীতি বিষয়ে এমন রিপোর্টের কোনো উদ্দেশ্য আছে কিনা তা খুঁজে দেখা উচিত বলে মন্তব্য সংগঠনটির। পৃথিবীতে দুর্নীতি, বড় বড় দেশগুলোতে দুর্নীতি আমাদের চেয়ে অনেক উপরে। আমাদেরটা হলো ডে টু ডে লাইফে, তাদেরটা হলো উচ্চ পর্যায়ে। সুতরাং
আমাদের এই রিপোর্টগুলো কে কোনটা দিচ্ছে সেই বিষয়টা দেখতে হবে, কার কি ভেস্টেড ইন্টারেস্ট আছে, আলজেরিয়ার মোটিভ আছে। সভায় বিনিয়োগ, অবকাঠামো, রাজনৈতিক স্থিতিশীলতা সহ অর্থনীতির বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এ সময় দেশের স্বার্থে দলমত নির্বিশেষে রাজনৈতিক স্থিতিশীলতার আহ্বান জানান ব্যবসায়ী নেতারা। জ্বালানি তেলের দাম কমানো, ভ্যাট আদায়ের ক্ষেত্রে ব্যবসায়ীদের হয়রানি বন্ধের দাবি জানায় এফবিসিসিআই। 8-9 মাসে কোনো রকম পলিটিক্যাল অসন্তোষ আমরা এক্সপেরিয়েন্স করি নাই। আমরা আশা করব এই জিনিসটি অব্যাহত, যে দলই সরকারে থাক বা ক্ষমতায় থাকুক বা বিরোধী দলে যায়। আমরা হয়রানি চাই না, আমরা ভ্যাট দিতে চাই। 1 টাকার ভ্যাট দিতে গিয়ে 3 টাকার হয়রানি আমরা নেব না। এনবিআর চেয়ারম্যান সাহেব নিজে বলেছেন যে উনি 0 টলারেন্স অন হয়রানি করতে দেবেন না। এখন দেবেন না বলছেন, কিন্তু ওদিকে অনেক সময় দেখা যাচ্ছে রেড হচ্ছে। আমাদের লিগেল স্টেপসগুলো আমরা বের করেছি, এই স্টেপস ফলো না করা পর্যন্ত তারা এগুলো করতে পারবে না। এছাড়া বিনিয়োগ সম্মেলন থেকে নতুন বিনিয়োগ বাংলাদেশের অর্থনীতিতে ভূমিকা রাখার পাশাপাশি এর ধারাবাহিকতায় আরও বিদেশি বিনিয়োগ আসবে বলে আশা প্রকাশ করেন এফবিসিসিআইয়ের সভাপতি সানবীর রূপল। সময় সংবাদ, ঢাকা। অনুমতি না থাকলেও ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় নানা রকম পণ্য বিক্রি করছে হকাররা। তারা বলছেন মেলা কর্তৃপক্ষের চোখ ফাঁকি দিয়ে মেলা প্রাঙ্গণে ব্যবসা করছেন তারা। এছাড়া মেলার শেষ দিকে এসেও অনেক দোকানের সামনেই দুপুরের পরও দেখা যাচ্ছে সাজানোর অপেক্ষায় রাখা মালামালের স্তূপ। এসব বিড়ম্বনা এড়াতে কর্তৃপক্ষকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন দর্শনার্থীরা। 22টি দেশের অংশগ্রহণে চলছে 21তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। শেষ দিকে কেনাকাটায় বাড়তি ছাড় আর বিনোদনের জন্য বেড়েছে ক্রেতা দর্শনার্থীর সমাগম। মেলার বহুমুখী সুবিধার সাথে অসুবিধার মধ্যেও পড়তে হচ্ছে দর্শনার্থীদের। আন্তর্জাতিক এই মেলার পাবলিক টয়লেটের সামনে বসেছে বিড়ি সিগারেটের দোকান। একে তো পাবলিক প্লেসে ধূমপান নিষেধ, তার উপর এখানে প্রতিটি সিগারেটের দাম রাখা হচ্ছে 2 টাকা বেশি। গুল্লি, বেনসন, ইজি ব্ল্যাক, মন, স্ট্রবেরি বাইরের থেকে 2 টাকা 1 টাকা বেশি। এছাড়া মেইন গেটের আশপাশ সহ একটু হাঁটলেই দেখা মিলছে আম, পেয়ারা, আইসক্রিম আর ভ্রাম্যমান খেলনা বিক্রেতার। এদের সবারই কথা পুলিশ দেখলেই বের করে দেয় তাদের। আম বেচতেছে 30 টাকা বানানো, পেয়ারা বেচতেছে 20 টাকা বানানো, ভালোই কিনতেছে। ডিউটির পুলিশ দেখলে ধরে। গতকালকে রাত্রে অনেক বেশি মাল আসছে, যার কারণে এখন পর্যন্ত আমি সবগুলো মান গুছানো কমপ্লিট করতে পারি নাই। মোটামুটি বেশি বেচা কিনা নাই। আমরা আইসি আবার যাবো রাত্রে। শুধু হকার নয়, মেলা প্রাঙ্গণে দেখা গেল ব্যক্তিগত মোটরসাইকেলও। মেলার সৌন্দর্য হানিকর প্রশ্নবিদ্ধ এসব কর্মকাণ্ডের জন্য কর্তৃপক্ষের উদাসীনতাকেই দায়ী করছেন দর্শনার্থীরা। মনোহারীর দোকানের মতো একটা দোকান, তার সামনে অনেকগুলো কার্টুন রাখা। গ্রাম্য মেলা যেরকম হয় সেসব দোকানে ফুটপাতে আম, ছেলে, শশা এগুলো বিক্রি করে, পেয়ারা বিক্রি করে। টয়লেটের মুখে এ ধরনের পাবলিক প্লেসে, এরপরে আন্তর্জাতিক একটা বাণিজ্য মেলা, সেইখানে এ ধরনের সিগারেটের দোকান, কর্তৃপক্ষ কতটা উদাসীন এই ব্যাপারে এটা এতেই বোঝা যায়। বাথরুমের অবস্থা তো ভয়াবহ খারাপ। দর্শনার্থীদের এসব অভিযোগের ব্যাপারে কথা বলতে মেলা প্রাঙ্গণে ইপিবির দায়িত্বশীল কাউকেই পাওয়া যায়নি। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 28তম দিন আজ। এই মুহূর্তে রাজধানীর শেরবাংলা নগরে মেলা প্রাঙ্গণে রয়েছেন সহকর্মী কামরুল হাসান সবুজ। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইমতিয়াজ, মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 28তম দিন আজ। তো 28তম দিনে এসে আমরা কিন্তু বেশ কিছু যে মেলার যে সফলতা ব্যর্থতা এরকম জায়গাতেও কিন্তু আমরা একটু কথা বলতেই পারি। তো আমরা দেখেছি যে মেলার প্রথম থেকেই কিন্তু যে অভ্যন্তরীণ যে বিক্রি, সেই বিক্রিটা কিন্তু বেশ ভালো আছে। তো এর সাথে সাথে কিন্তু মেলার যে আরেকটা লক্ষ্য ছিল সেটা রপ্তানি বাজার, অর্থাৎ পণ্যের প্রদর্শনী এবং সেই পণ্য প্রদর্শনী থেকে যে রপ্তানি আদেশ পাওয়ার মেলার প্রত্যেক বড়ই কিন্তু এটা একটা বড় একটা উদ্দেশ্য। এবং এখানে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো কিন্তু বলে থাকে যে তাদের যেগুলো বড় প্রতিষ্ঠান সেগুলো কিন্তু বলে থাকে যে তাদের শুধুমাত্র মেলাতে বিক্রি উদ্দেশ্য না, এর সাথে যে অভ্যন্তরীণ বিক্রির সাথে সাথে যে বিদেশি ক্রেতা বা দর্শনার্থী আসবে তাদের কাছে এই পণ্যের পরিচিত করে দেয় এবং পরবর্তীতে বিজনেসটা শুরু করা। তো আমরা যদি দেখি যে গত বছর অর্থাৎ 2015 সালে যে মেলার পরবর্তীতে যে মেলার চলাকালীন সময় ক্রেতাদের পছন্দ অনুযায়ী পরবর্তীতে যে রপ্তানি আদেশ পাওয়া গিয়েছিল সেটা তার পরিমাণ ছিল 85 কোটি টাকা। তো সেই
সেই জায়গাতে কিন্তু আমরা জানি যে গতবার একটু রাজনৈতিকভাবে অস্থিরতা বা যেভাবেই হোক মেলাটা কিন্তু খুব একটা সুস্থিরভাবে বা ওরকম যায়নি ক্রেতাদের। সেই জায়গা থেকে কিন্তু বিক্রেতাদের এইবার কিন্তু একটু চাহিদা ছিল যে মেলাতে দর্শনার্থী তারা পাবেন, কিন্তু আমরা বেশ কয়েকটি রপ্তানিমুখী প্রতিষ্ঠানের সাথে কথা বলেছি, তারা কিন্তু যে ফরেন বা ভিজিটর সেই জায়গা থেকে কিন্তু তারা খুব একটা সন্তুষ্ট না, অর্থাৎ তারা পেয়েছেন কিন্তু সেই দর্শনার্থীরা যে ক্রেতা হিসেবে তাদের সাথে পরবর্তীতে তাদের পণ্যের ডিসপ্লে দেখবেন এবং পরবর্তীতে তাদের কারখানাতে যাবেন, সেই জায়গা থেকে তারা পরবর্তীতে ব্যবসা শুরু করতে যাবেন, সেই জায়গাটা কিন্তু কম। বিশেষ করে ফার্নিচারের কিন্তু এই জায়গাটা খুবই কম দেখেছি, তারা আমাদের এমনটাই বলেছেন। তবে এই জায়গাতে যে প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলো কিন্তু বেশ সাড়া পেয়েছে, অর্থাৎ ফরেন ভিজিটর তাদের পণ্য দেখেছে, গুণমান যাচাই করার জন্য কারখানাও ভিজিট করেছে, এরকমও কিন্তু জানিয়েছে। তো আমরা যে মেলা আজকে যে সকালবেলায় যে চিত্রটা দেখেছি সেই চিত্রটা কিন্তু যে মেলা আর শুরু হওয়ার অর্থাৎ সকাল 10টা প্রবেশদ্বার খুলে দেওয়ার পরপরই কিন্তু মেলাতে বেশ লোকজন এসেছে, যে যেমনটা দেখা যায় দুপুরের পরবর্তী সেই সমাগমটা কিন্তু এখনই হচ্ছে, অর্থাৎ মেলা শেষের দিকে অনেকেই আসছেন যারা প্রথম দিকে এসেছিলেন, পণ্য দেখে গিয়েছেন, এখন আসছেন তারা কিনবেন এবং মেলা শেষের দিকে আরেকটু ঘুরে ফিরে, অর্থাৎ এই মেলাটা আপনি জানেন যে ঢাকা শহরের মধ্যে যে বিনোদন কেন্দ্রের একটা বড় বিনোদন কেন্দ্র কিন্তু হিসেবেও কিন্তু পরিণত হয়েছে, সেখানে আসছেন সবাই আসছেন এবং এখানে যে রকমারি পণ্য আছে সেই রকমারি পণ্য তারা দেখে শুনে কিনছেন এবং মেলা শেষের দিকে কিন্তু আলাদাভাবে কিন্তু তাদের যে ছাড় দেওয়া হচ্ছে এবং সেই ছাড় সেই সব ছাড় বুঝে পণ্য দেখে শুনে কিন্তু তারা কিনছেন এবং এভাবে কিন্তু আর 31 তারিখেই মেলা শেষ হয়ে যাবে। তো ইমতিয়াজ, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 28তম দিনের এই মুহূর্তে এই ছিল সর্বশেষ খবর। ইমতিয়াজ। দর্শক, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 28তম দিনের খবর জানাচ্ছিলেন সহকর্মী কামরুল হাসান সবুজ। বিশ্ব সাহিত্য কেন্দ্রকে 35,000 বই দিয়েছে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ। বুধবার এই উপলক্ষে বিশ্ব সাহিত্য কেন্দ্র ও বিকাশের যৌথ উদ্যোগে রাজধানীর বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজে বই পড়া কর্মসূচির উদ্বোধন করা হয়। অন্যান্য স্কুল এবং কলেজেও এই কর্মসূচি চালু করা হবে। বই পড়া কর্মসূচির উদ্বোধন করেন বিয়াম ফাউন্ডেশনের মহাপরিচালক মোহাম্মদ নুরুল ইসলাম। অনুষ্ঠানে বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা, সভাপতি ও প্রধান নির্বাহী অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদের হাতে বইগুলো তুলে দেওয়া হয়। দর্শক, এবার দেশের বাইরের অর্থ বাণিজ্যের খবর। দরপতনের পরও তেল এবং গ্যাস প্রতিষ্ঠানগুলোকে সতর্কতার সাথে ব্যবসা চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন জ্বালানি বিশেষজ্ঞরা। তারা বলছেন, মন্দার মধ্যেও অন্যান্য খাত যেভাবে টিকে থাকে, জ্বালানি খাতকেও সেভাবেই টিকে থাকতে হবে। চাহিদার তুলনায় সরবরাহ বেশি হয় 2014 সালের মাঝামাঝি সময় থেকে কমছে জ্বালানি তেলের দাম। চলতি বছরের জানুয়ারিতে তা নেমে দাঁড়ায় ব্যারেল প্রতি $26। অস্থিরতা তৈরি হয় শেয়ার বাজারে। এরপর কিছুটা বেড়ে $31 পৌঁছালেও পশ্চিমা নিষেধাজ্ঞামুক্ত ইরান জ্বালানি তেল উত্তোলনের রেকর্ড পরিমাণ লক্ষ্যমাত্রার ঘোষণা দেওয়ার পর আবারও $29 নেমে আসে এই নিত্যপণ্যের দাম। জ্বালানি তেলের ধারাবাহিক দরপতনের কারণে দাম বাড়ার কোনো সম্ভাবনাই দেখা যাচ্ছে না। জ্বালানি তেলের দরপতনের আগে গেল 4-5 বছরে এ খাতে বিনিয়োগ ছিল সর্বোচ্চ। তেলের দরপতনে আশঙ্কাজনক হারে কমছে এ খাতে বিনিয়োগ, যে কারণে আর্থিক সংকটে কর্মী ছাঁটাই করছে জ্বালানি কোম্পানিগুলো। এতে পরিস্থিতি আরো খারাপের দিকে যাচ্ছে। এদিকে আর্থিক ক্ষতি হলেও ওপেকভুক্ত দেশগুলোর মতোই উত্তোলন কমানোর ব্যাপারে কোনো ভ্রুক্ষেপ নেই যুক্তরাষ্ট্র, রাশিয়া, সৌদি আরব, লিবিয়া, ইরাক এবং ইরানের। উল্টো রাজস্ব আয় কমায় বাড়ছে ঋণের পরিমাণ। ক্ষতি এড়াতে তাই গতানুগতিক পদক্ষেপ বাদ দেওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। জ্বালানির দরপতনে প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দামও কমছে, সেই সাথে পাল্লা দিয়ে ঋণের পরিমাণ বাড়ছে। কোম্পানিগুলোর জন্য এটা খুবই চ্যালেঞ্জিং। এখন কোম্পানিগুলো যদি একীভূত হয়ে স্বল্প খরচে তেল উত্তোলন করে তাহলে ক্ষতি অনেকটাই কমে আসবে। বর্তমান পরিস্থিতিতে বিশ্লেষকদের পরামর্শ হচ্ছে জ্বালানি তেলের দাম কমছে এবং আরও কমবে। এই মানসিকতা নিয়েই চ্যালেঞ্জ মোকাবেলা করে টিকে থাকতে হবে জ্বালানি প্রতিষ্ঠানগুলোর। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ। জ্বালানি তেলের দাম কমলেও তেল গ্যাস উত্তোলন খাতে বিনিয়োগ কমানো হবে না, সম্প্রতি এমনটাই জানিয়েছে সৌদি আরবের রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান সৌদি আরামকো। সৌদি আরবের রিয়াদে ব্যবসা সম্মেলনে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান খালিদ আল ফাতিহ আরও বলেন, জ্বালানির দাম কমায় এমনিতেই এ খাতে বিনিয়োগ কমে গেছে, তবে চাহিদা মাথায় রেখে তেল উত্তোলন করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। এদিকে লোকসান এড়াতে প্রতিষ্ঠানটির শেয়ার বেসরকারি খাতে বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করছে সৌদি সরকার। এ পণ্যটির দরপতনে জ্বালানি তেল রপ্তানি নির্ভর অর্থনীতির এ দেশটির রাজস্ব আয় কমেছে। 26,500 কোটি ব্যারেল জ্বালানি তেলের রিজার্ভ নিয়ে বর্তমানে বিশ্বে অন্যতম অবস্থানে রয়েছে এ প্রতিষ্ঠানটি।
এদিকে তেলের উত্তোলন ও সরবরাহ কমানোর ব্যাপারে সম্মত হয়েছে জ্বালানি তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেক এবং রাশিয়া। জ্বালানি তেলের ধারাবাহিক দরপতনের পর পৃথকভাবে এ পূর্বাভাস দেন রুশ উপপ্রধানমন্ত্রী আরকান্দি দ্রোকোভিচ এবং ওপেকের গভর্নর নওয়াল আল ফুজায়া। রুশ উপপররাষ্ট্রমন্ত্রী জানায়, জ্বালানি তেলের দরপতন অব্যাহত থাকলে উত্তোলন কমানোর সিদ্ধান্ত নেওয়া হবে। ওপেক জানায়, জ্বালানি সরবরাহ কমাতে প্রস্তুত রয়েছে ওপেক, তবে ওপেক বহির্ভূত দেশগুলোর উত্তোলন কমানোর ব্যাপারে এখনও উদাসীন। ইউরোজোনের নিম্ন মূল্যস্ফীতি ইউরোপের কেন্দ্রীয় ব্যাংক ইসিবির সব ধরনের কার্যক্রমকে ব্যর্থ প্রমাণিত করেছে বলে মন্তব্য করেছে ইসিবির প্রেসিডেন্ট মারিও দ্রাঘি। সোমবার ব্যবসা সংক্রান্ত এক ফোরামে তিনি আরো বলেন, মূল্যস্ফীতি কমার সাথে পাল্লা দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে ইসিবি। বারবার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেও মূল্যস্ফীতি অর্জনে ব্যর্থ হওয়ার কারণ হিসেবে নিত্যপণ্যের দাম স্থিতিশীল না থাকাকেই কারণ হিসেবে দেখছেন তিনি। বর্তমানে এই অঞ্চলে মূল্যস্ফীতি 0.0% কাছাকাছি রয়েছে। দর্শক, এবার জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন পরিস্থিতি। চলে যাচ্ছি ডিএসসি ওয়েবসাইটে। দর্শক, আমরা সকাল থেকে এখন পর্যন্ত লেনদেন যেমনটা দেখেছি পরিস্থিতি, তাতে আসলে সকালে যে প্রধান তিনটি সূচক রয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের, অর্থাৎ ডিএসসি এক্স ইন্ডেক্স, ডিএসসি সরিয়ে ভিত্তিক সূচক এবং ডিএসসি 30 ইন্ডেক্স, তিনটি ইন্ডেক্সের সকাল থেকে কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করলে আসলে এখন আমরা দেখতে পাচ্ছি দুটি সূচকে কিন্তু আসলে কমে গেছে, অর্থাৎ ডিএসসি এক্স ইন্ডেক্স এখন পর্যন্ত নিম্নমুখী অবস্থান রয়েছে এবং বাকি যে দুটি সূচক রয়েছে সেটি এখন কিছুটা বাড়তি দিকে লক্ষ্য করা যাচ্ছে। প্রথমে যদি আমি ডিএসসি এক্স ইন্ডেক্সের অবস্থান বলে দেই, তাহলে এখন পর্যন্ত এটি 5.66 পয়েন্ট হারিয়েছে এবং অবস্থান করছে 4580 পয়েন্টে। এবং ডিএসসি সরিয়ে ভিত্তিক যে সূচক রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা, অর্থাৎ মাত্র 1.33 পয়েন্ট বাড়তি হয়েছে এবং অবস্থান করছে 1108 পয়েন্টে। এবং একই সঙ্গে ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে ডিএসসি 30 ইন্ডেক্স, যদিও এটি 4.11 পয়েন্ট বেড়েছে এবং অবস্থান করছে 1736 পয়েন্টে। আর যদি লেনদেন পরিস্থিতি দেখি, তাহলে এখন পর্যন্ত টোটাল লেনদেন হয়েছে 128 কোটি টাকার শেয়ার এবং ডিবেঞ্চার হাত বদল হয়েছে। এবং দাম বাড়ার তালিকায় রয়েছে এখন পর্যন্ত 99টি প্রতিষ্ঠান, দাম অপরিবর্তিত রয়েছে আমরা দেখতে পাচ্ছি 49টি, এবং দাম কমেছে, অর্থাৎ অধিকাংশ প্রতিষ্ঠানে কিন্তু দাম কমেছে। 131টি প্রতিষ্ঠান কিন্তু এখন পর্যন্ত দাম হারিয়েছে। আমরা যদি যে প্রধান দাম বাড়ার তালিকার যে 20 রয়েছে, টপ 20, সেখান থেকে যদি আমরা কয়েকটি প্রতিষ্ঠানের অবস্থান দেখি, তাহলে প্রথমেই রয়েছে অল টেক্সটাইলের এখন পর্যন্ত যে অবস্থান আমরা দেখতে পাচ্ছি, তাতে সর্বশেষ লেনদেন হচ্ছে 32 টাকা 40 পয়সায়। এটি সর্বোচ্চ এখন পর্যন্ত দর উঠেছে 33 টাকা 50 পয়সায় এবং গতকাল এটি লেনদেন হয়েছে 31 টাকা 40 পয়সায়। তালিকার 2 নম্বর অবস্থান রয়েছে আল আরফা ব্যাংক, এটি 15 টাকা 60 পয়সায় সর্বশেষ লেনদেন হচ্ছে। সর্বোচ্চ দর এটি পৌঁছেছে 16 টাকা এবং সর্বনিম্ন দর 15 টাকা 30 পয়সায়। আমরা যদি গতকাল এটি লেনদেন পরিস্থিতি দেখি, তাহলে 15 টাকা 70 পয়সা এটি গতকাল সর্বশেষ লেনদেন হয়েছে। তালিকার 3 নম্বর রয়েছে এমআরডি অয়েল, এটি সর্বশেষ লেনদেন হচ্ছে 59 টাকা 90 পয়সা এবং এটি যদি দেখি সর্বোচ্চ দর আমরা দেখতে পাচ্ছি 61 টাকা 20 পয়সা এবং সর্বনিম্ন দর 56 টাকা 80 পয়সায়। তালিকার 3 নম্বরটি বলে দিলাম। এবার 4 নম্বর রয়েছে আইটি কনসালটেন্ট লিমিটেড, এটি 77 টাকা সর্বশেষ লেনদেন হয়েছে। তালিকার 5 নম্বর রয়েছে বিডি থাই, এটি 43 টাকা 90 পয়সা সর্বশেষ লেনদেন হচ্ছে এবং প্রিমিয়ার সিমেন্ট এটি রয়েছে তালিকার 6 নম্বর রয়েছে। আরএসআরএম স্টিল রয়েছে তালিকার 7 নম্বরে, এটি আমরা এখন পর্যন্ত লেনদেন দেখতে পাচ্ছি 47 টাকা 50 পয়সায়। তালিকার 8 নম্বর রয়েছে ব্রাক ব্যাংক, এটি এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি 47 টাকা 50 পয়সায়। তালিকার 9 নম্বরে যদি আমরা দেখি, তাহলে ঢাকা ডাইং, এটি রয়েছে তালিকার 9 নম্বরে এবং এটি সর্বশেষ লেনদেন হচ্ছে 17 টাকা 80 পয়সা। তো মোটামুটি শেয়ার বাজারে লেনদেন পরিস্থিতি ছিল এমনটাই। আবার জানিয়ে দিচ্ছি সময়ের বাণিজ্যের শিরোনামগুলো। মার্কিন ইনস্টিটিউটের প্রতিবেদনে দ্বিমত নেই বিশ্বজনদের, বলছেন অর্থনৈতিক উন্নয়নে দৃশ্যমান বলেই রাজপথের আন্দোলনে আগ্রহ নেই জনগণের। পোশাক রপ্তানি বাড়াতে দূতাবাসগুলোকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান বিজেএমইএর, অর্থনীতিবিদরা বলছেন শ্রমিকদের দক্ষতা বাড়ানোর বিকল্প নেই। পদ্মা সেতু বন্ধে ষড়যন্ত্র হয়েছিল, সংসদে বললেন প্রধানমন্ত্রী, জানালেন ভবিষ্যতে বাড়তে পারে এর নির্মাণ ব্যয়। সুস্থ নগর জীবনের স্বার্থে মেট্রো রেল প্রকল্পে থাকছে ব্যয়বহুল শব্দ নিরোধক ব্যবস্থা, বিতর্ক থাকলেও লাভবান হবে শিক্ষার্থীরাই, বলছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এবং সাগরে ইলিশের সয়লাব চাঁদপুরের মোকাম। দারুণ খুশি ব্যবসায়ীরা। একে জাটকা সংরক্ষণের ইতিবাচক দিক হিসেবে দেখছে ইলিশ গবেষকরা। দর্শক, এ ছিল সময় বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।